আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কিছুক্ষণ লাইভ কথা বলতে এসেছি। আপনারা আমার জন্য অবশ্যই অনেক করেছেন। আপনারা আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আপনাদের অবদান অনেক ছিল, এটার জন্য আমি কৃতজ্ঞ অবশ্যই। আমি যে কারণে আজকে লাইভ করতে আসলাম, যেখানে আপনারা সবাই যেহেতু স্টুডেন্টরা আন্দোলন করেছে আমার পক্ষে, যেটা আমাকে সাহায্য করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবচেয়ে সাহায্য করেছে অবশ্যই। আলেম ওলামারা আমার ব্যাপারে ফেসবুকে অনেক কথা বলেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তো আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ। অনেক আইনজীবী আমার জন্য দাঁড়িয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এমনকি কিছু পুলিশ আমার নিয়ে তারাও প্রতিবাদ করেছেন যে আমাকে কেন ধরা হলো। তো সবকিছু নিয়ে আমি সবার কাছে কৃতজ্ঞ। তাই এই বিনিময়ে আমি হয়তোবা কিছু দিতে পারবো না, হয়তোবা একটা গল্প দিতে পারবো। আমি আপনাদের কাছে একটা গল্প প্রেজেন্ট করতে এসেছি। এই গল্পটা আপনাকে শেয়ার করি, ইনফর্মালি কথা বলি, গল্পটা আপনাকে দেখাই, আপনাদের গল্পটা হয়তোবা ভালো লাগতে পারে, তাই এই গল্পটা আমি আপনাদেরকে বলতে চাই। প্রথম আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই উম্মাহ কি এক না এই উম্মাহ বিভক্ত। আমি স্ট্যাটাসে বলেছি যে আমাকে ধরলে আপনারা কি করবেন। এটা কেন বলেছি, আমি কেন আগের থেকে এই কথাটা বলবো, বা এর উত্তর হচ্ছে আমি আসলে আগে থেকে জানতাম আমার নাম হানাদার লিগার বাহিনী, আমার নাম এসেছে। প্রথমে গল্পের শুরুটা হচ্ছে, আমি একটা টাইমে দেখা যাচ্ছে আন্দোলনটা দমে যাচ্ছিল, তো তখন সাদিক ভাই উনি আমাকে আসলে বলেন যে আমরা কি করতে পারি এখন, মানে আপনাকে ধরলে হয়তো বা আন্দোলনটা আরো চাঙ্গা হবে। তাই আমি বললাম না, আমাকে ধরার সম্ভাবনা কম, আমাকে ধরাটা বোকামি হবে, কারণ আমাকে ধরলে জনগণ আন্দোলন করবেই। তো এইটা আমি মনে করি না আওয়ামী লীগ এরকম বোকামি করবে, তো এটাই বলেছি। বাট আমাকে যদি ধরে তাহলে আমি ব্যবস্থা করব। তো তাই আমি এই কথা সূত্র ধরে আমি দিন যাচ্ছিলাম যে আমাকে ধরার প্রশ্ন আসে না। বাট আমি তারপরও প্রস্তুতি নেওয়া শুরু করি, আমি বিভিন্ন একটা নামের লিস্ট করি যে আমাকে ধরা মাত্র কে কি করতে হবে। এবং এটা আমার ছোট বোনকে আমি শিখিয়ে দিই যে তুমি আমাকে ধরলে এই নাম্বারে, এই সব নাম্বারে ফোন দিবা, এনাকে এই কথা বলবা, ওনাকে এই কথা বলবা, অ্যাডভোকেট নাম্বার, মিডিয়ার নাম্বার, সবার নাম্বার আমি দিয়ে রেখেছিলাম। তারপরে একদিন হঠাৎ ডক্টর সরওয়ার হোসেন উনি আমাকে ফোন করে আমাকে বলেন যে আসিফ, তোমার আর আমার নাম এসেছে, তোমার আর আমাকে আটক করা হবে, তুমি এখন, আমি এইটা লাস্ট ফোন দিলাম তোমাকে, তুমি এখন তাড়াতাড়ি পালাও। তো উনি আমাকে অবশ্যই 100% ভালোবাসেন, না হলে উনি রিস্ক নিয়ে আমাকে ফোন দিয়ে জানাতেন না, কারণ আমাদের সবার ফোন ট্র্যাকিং হচ্ছে। এটা জেনেও ডক্টর সরওয়ার হোসেন আমাকে ফোন দিলেন, এবং ফোন দিয়ে উনি আমাকে পালাতে বললেন, কিন্তু আমি রাজি হলাম না। কারণ আমাকে যদি ধরে, এই বোকামিটা যদি তারা করে, তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে। আর আমি কেন পালাবো? আমি যদি পালাই তাহলে তো মানে এটা তো আমি কোনো অপরাধ করি নাই। আমি যদি অপরাধ না করি তাহলে আমি পালাবো কেন? তাই আমি পালাই নাই। আমি একদম স্ট্রং ছিলাম। আমি পালাই নাই। আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছি যে আমাকে ধরে মেরে ফেলা হবে অথবা আমাকে টর্চার করা হবে, দুইটার একটা কি হবে, বাট আই ডোন্ট কেয়ার। যদি এটা উম্মার কাজে দেয় তাহলে আলহামদুলিল্লাহ। তারপরে যে আমার বোনের যেগুলো প্রস্তুতি আছে, আমি নিজে একটা ভিডিও বানাই। আপনি যদি এই ভিডিও, সেখানে আমি বলি যে আমার যদি ভিডিওটা দেখেন তাহলে তার মানে আমি মৃত, আই এম ডেড, অথবা আমি গুম, এরকম একটা ভিডিও করে রাখি। তো করে আমার বোনকে সব শিখিয়ে দিই যে আমাকে ধরলে এটা করবা, ওইটা করবা, এটা করবা, এর কাছে যাবা, একে ফোন দিবা, সব একটা লিস্ট আমি করি। তো করার পর আমি আসলে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই যে আই ক্যান বি ডেড, আই ক্যান বি কিল্ড, আমি শেষ হয়ে যাব। বা শেষ না হলে আরো খারাপ, যদি মেরে ফেলে তাহলে তো ভালোই, আপনারা তো জানেন তারা কি পরিমাণ অমানবিক টর্চার করতে পারে। তা আমি আসলে মরাটাই বেস্ট সিচুয়েশন ধরে নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। তারপর আমি মনে করেন অপেক্ষা করে একদিন ওই দিন রাতে 1টার সময় বেল বাজে। তখন আমার মানে মনে হয় যে রাজাকাররা আসছে বা ওই লিগার হানাদাররা আসছে। তা আমি যে দরজায় দেখি কি আমার দারোয়ান। তা আমি ঘুমের মধ্যে ছিলাম, তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এইটা একটা ট্র্যাপ। আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি, সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল। আমি তো মানসিকভাবে প্রস্তুত, এখন ঢুকে গেছে, এখন তো আর কিছু করার নাই। আমরা আপনারা দাঁড়ান, আমি আসতেছি।
এটা বলে আমি আমার ছোট বোনের মানে কাপড় নিয়ে আসতেছি, তো আমি আমার ছোট বোনের রুমে গিয়ে আমি ওর চুলটা টান দিলাম, ও রাগ করে উঠে উঠে বসলো, আমার দিকে তাকালো। তো আমি বললাম দে আর হিয়ার। তো বললো কে? পুলিশ। আমি বললাম ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো তোমার এখন কি করতে হবে, এই শেষ কথা। তারপর আমি একটা কাপড় নিলাম, নিয়ে আমি ওর সাথে চলে গেলাম। ওরা আমার বাসার যে সিসি ক্যামেরা ওগুলো সব বন্ধ করে রেখেছে, কিন্তু লাকিলি একটা ক্যামেরা অন ছিল, ওরা বুঝে নাই সেটা, ওটাকে তারা ক্যাপচার হয়ে গেছে যে তারা এগুলো নিয়ে গেছে। প্রথম দিন রাতে তারা আরো কয়েকজনকে ধরার চেষ্টা করলো, পায়নি, আমাকে নিয়ে তার ডিবি অফিসে নিলেন। ওইখানে যে অবস্থা, মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে, একসাথে সবাই শোয়ার স্পেস নাই। ওইখানে আরেকটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল, উনি মানে শোয়ারই চান্স পায়নি, উনি বসেই ছিলেন, কারণ স্পেস নাই, মানে এত একটা কনজাস্টেড এরিয়া, ফ্যান নাই, একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই, কিছু নাই, সব সময় লাইট থাকে, সব সময় সাউন্ড থাকে, আপনি ঘুমাতে পারবেন না। তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না। আমার তেমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকে, আমি নিউরোলজিক্যাল পেইনে থাকি, ফিজিওথেরাপি করলে কমে, আবার নাহলে বেড়ে যায়। সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই, সব পুরাটাই ফ্লোর, হার্ড ফ্লোর, তাও আবার মুভ করার তো কোনো স্কোপই নাই, শত শত মানুষ। তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম, ওই রাতে ছিলাম। তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে? আমি বললাম আমি তো শিবির করি না, আমি কিভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি। এরকম অনেক প্রশ্ন করলো বারবার। তারপর অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন, উনি আর কি জিজ্ঞেস করলো, বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন, কোটার পদ্ধতি কি, বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি? তা আমি তো আসলে বলতে পারি নাই, কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই, তাই না, আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি, ওই লেভেলেই নাই। তো তারপরে ওরা কি করলো, ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল, আমার তো স্কেচ নিয়ে হাঁটতে হয়, আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাঁটতে হয়, সে আমাকে ধাক্কা দিল, তারপর আমার মুখে হিট করা শুরু করলো। তো হিট করা শুরু করলো আমাকে, 6টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তারা আমাকে বলে না ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করাইলো, আবার 2-4 বার হিট করলো। তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন, আপনার বাম পায়ে প্রবলেম, ওই ডান পাকে আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো। তো এরকম একটা কথা বললো, এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে, পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই, না করে আমাকে ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল। তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো, মানে ওইখানে এমন একটা জায়গা, বললাম তো কেউ যে এটা ফার্মের মুরগির মতো, ওইখানে কেউ মুভ করতে পারে না, কারণ এত মানুষ, এত শর্ট জায়গায় মুভ করার, কেউ হাঁটার কোনো সিস্টেম নাই। ওই যে আমি বললাম আপনাদের, কেউ শুলে, কেউ বসে, কেউ বসলে, কেউ শোয়, মানে আর সবসময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস, ঘুমানোর কোনো স্কোপ নাই। ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল, কারণ আমরা তো ফ্লোরের মধ্যে শোন, তো ওখানে তো হার্ড ফ্লোর, ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ, মানে এটা মানে ভ্যালুয়েবল রিসোর্স। তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি। তা আমাকে অনেকে চিনেছে, ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে, এই একটা অবস্থা। তো আরেকটা বিষয় হচ্ছে ওইখানে 80 জনের একটা টয়লেট, আর আমার তো এমনি যেহেতু হাই কমোড ইউজ করতে হয়, বিকজ আমার মানে স্পাইনে প্রবলেম আছে, তো ওইখানে লো কমোড, তাও আবার 80 জনের জন্য একটা, 100 জনের জন্য একটা। তো এত লোকের একটা কমোড তো বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে। সো আমি খাওয়া কমিয়ে দিলাম, বিকজ আই হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম, এটা তো যাওয়া যাবে না, আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম। সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি। আর এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে, এটা বুঝার বিষয় ছিল, এখন আমি বুঝতে পারলাম।